দুজন কিংবা তিনজন আরামে থাকতে পারবে। তার মানে 100 টাকা করে পার হেড হচ্ছে। আমি আজকে প্রথম প্রবেশ করে যা দেখলাম মানে অসাধারণ। ব্যবহার সবাই ভালো পায় বলে আবার আসে সুন্দরভাবে। মহাপ্রভু যাত্রীনিবাসে রয়েছে 300 থেকে 500 টাকার মধ্যে ঘর, যেখানে 3 জন থেকে 8 জন থাকতে পারেন এবং প্রতিটি ঘরে রয়েছে অ্যাটাচ বাথ। আজকে আছে কাঁকরোল ভাজা, আলু ভাজা, অন্ন, ভেন্ডি ভাজা আর পেঁপে দিয়ে মুগ ডাল, পনিরের রসা। রান্না করে খেতে পারবেন, সে ব্যবস্থা কিন্তু বিশ্বজিৎ আপনাদের জন্য করে দেবেন। একদম নিজের ঘরের মতন থাকা, খাওয়া, বসা, উঠা। আজ 27শে জুলাই 2025 রবিবার। এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদাহ কৃষ্ণনগর লোকালে। 6টা 57 মিনিটে শিয়ালদাহ থেকে ছেড়ে 2.5 ঘন্টা সময় নিয়ে ট্রেনটি পৌঁছবে কৃষ্ণনগর স্টেশনে। আর আজকের এই সফরে আবারও আমার সঙ্গী মিস্টার লাহা। এখন ঠিক সকাল 9:30। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর সিটি জাংশনে। এই যে ট্রেন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ট্রেন। এই ট্রেনে করেই আমরা চলে এলাম। আর এই ট্রেন এসে থামলো 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এদিক দিয়েই আমাদের বেরোতে হবে। আমরা এখন কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর এখানে এসে আমরা বাঁ দিকে বেরোবো। এই যে বাঁ দিকে রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন, এই বাঁ দিক দিয়ে বেরিয়ে এখান থেকে আমরা আজকের গন্তব্যে যাওয়ার জন্য টোটো, অটো বা টেম্পো পাবো। আজকে আমরা প্রথমে পৌঁছবো স্বরূপগঞ্জ এবং স্বরূপগঞ্জ থেকে হুলোর ঘাট হয়ে আমরা পৌঁছবো মায়াপুর। কৃষ্ণনগর শহর পেরিয়ে আমঘাটা স্টেশন ছুঁয়ে আমরা এখন প্রবেশ করেছি গদ্রুম দ্বীপে। নবদ্বীপের 9টি দ্বীপের অন্যতম এই গদ্রুম দ্বীপে বসবাস করতেন শ্রী শ্রীল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। যাত্রাপথের পাশ বরাবর বয়ে চলেছে জলঙ্গি নদী। আমরা এই মুহূর্তে কৃষ্ণনগর স্টেশন থেকে মাত্র 20 মিনিটে এবং 30 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেছি হুলোর ঘাটে। আর এই হুলোর ঘাট থেকেই আমাদের গঙ্গা পার করে যেতে হবে মায়াপুরে। আপনাদের দেখিয়ে দিই, এই যে বাঁ হাতে দেখতে পাচ্ছেন হোটেল শুভম। এই হোটেল শুভমের ঠিক বাঁ পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে ঢুকে কিন্তু আমাদের গঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছতে হবে, যেখানে রয়েছে ফেরি সার্ভিস। তো চলুন আমরা এখন এই গলি দিয়ে একদম গঙ্গার ঘাট পর্যন্ত যাব, অর্থাৎ হুলোর ঘাটে। এই হচ্ছে হুলোর ঘাট যাওয়ার রাস্তা। এই হচ্ছে হুলোর ঘাটের টিকিট কাউন্টার। আর এখানে টিকিটের মূল্য হচ্ছে 3 টাকা প্রতি জন। আর এটি চলে নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতি দ্বারা। এই কাঠের ব্রিজ পেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি জেটিতে। আমরা এই মুহূর্তে স্বরূপগঞ্জ হুলোর ঘাটের জেটিতে দাঁড়িয়ে রয়েছি। আর আমার পিছন দিকে অর্থাৎ ডান দিকে আপনারা যদি দেখেন, এটা হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপের একটা মন্দিরের চূড়াও আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আর বাঁ দিকে অর্থাৎ আমার বাম হাত লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে মায়াপুরের দিক। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে ফেরি সার্ভিসের যে নৌকা, বড় নৌকা দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা এই নৌকাতে উঠবো এবং মায়াপুরের যে ঘাট রয়েছে সেই ঘাটে পৌঁছবো। তো চলুন নৌকাতে ওঠা যাক। আমরা এই মুহূর্তে মায়াপুরের ঘাটে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাকাপোক্ত ব্যবস্থা নেই। বাঁশের একটা সেতু মতো বানানো রয়েছে, যে সেতু ধরে আমাদেরকে রাস্তা পর্যন্ত পৌঁছতে হবে। আমরা এখন ফেরিঘাট থেকে চলে এলাম রাস্তায়। আর সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে বাস। এই বাস কৃষ্ণনগর থেকে মায়াপুর পর্যন্ত যাতায়াত করে। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হুলোর ঘাট রোডের ওপরে। আর সামনেই দেখতে পাচ্ছেন একটি তোরণ। এই তোরণ পেরোলেই আমরা প্রবেশ করব মায়াপুরে। আর ডান দিকে রয়েছে শ্রী জগন্নাথ মন্দির এবং বাম দিকে রয়েছে ভোলেনাথের মন্দির। আজকে এই মায়াপুর ভ্রমণের প্রথম পর্বে আপনাদের নিয়ে যাব একটি সরকারি যাত্রী নিবাসে।
যে যাত্রী নিবাসে আপনারা থাকতে পারেন খুব স্বল্প মূল্যে। এবং এই যাত্রী নিবাস থেকে মূল যে মায়াপুরের ইস্কনের টেম্পল তার দূরত্ব মাত্র 800 মিটার। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে থেকে আপনারা সমগ্র মায়াপুর খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন, এবং কিভাবে ঘুরবেন কিভাবে দেখবেন সে সমস্ত বিস্তারিত তথ্য অবশ্যই আমি তুলে ধরবো। তবে আপাতত আজকে আমরা যেখানে থাকবো সেই যাত্রী নিবাস পর্যন্ত আপনারা কিভাবে পৌঁছবেন এবং গিয়ে অবশ্যই সেই যাত্রী নিবাসে কি সুবিধা রয়েছে সমস্তটা তুলে ধরবো। মায়াপুর মানে হচ্ছে বৈষ্ণব তীর্থ, আর মায়াপুরে আপনারা যখনই প্রবেশ করবেন একাধিক এরকম মন্দির আপনারা দেখতে পাবেন। যেমনই আর একটা মন্দির আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার ডান দিকে, সেটা হচ্ছে শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির। এই মন্দিরটা আপনাদের দেখিয়ে দিলাম যাবার পথে। শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির পেরিয়ে ডান দিকে একটি গলিপথ রয়েছে, সেই পথ দিয়ে এখন আমরা প্রবেশ করব এবং আজকে যে যাত্রী নিবাসে আমরা থাকবো বা যে যাত্রী নিবাস থেকে আজকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে সেই যাত্রী নিবাসে আমরা পৌঁছবো। আমরা এখন পৌঁছে গেছি মহাপ্রভু যাত্রী নিবাসের ঠিক সামনে। আর সামনে দেখতে পাচ্ছেন বিশ্বজিৎ মণ্ডল যাদের আমন্ত্রণে আজকে আমাদের এখানে আসা। হরে কৃষ্ণ। এই তো আমাদের গেস্ট হাউস, এটা হোমস্টে মহাপ্রভু যাত্রী নিবাস, সরকার অনুমোদিত হোমস্টে করে দিয়েছে কৃষ্ণগড় থেকে। হোটেলের মতো না, মানে পারিবারিক পরিবেশে সুন্দরভাবে থাকার একটা মানে ব্যবস্থা। তো আসুন দেখেন। মহাপ্রভু যাত্রী নিবাস যেটি একটি সরকারি আবাস, সেখানে উপস্থিত হয়েছি। আর আমার সঙ্গে রয়েছেন সুব্রত মণ্ডল, যিনি এই যাত্রী নিবাসে মূল দেখাশুনো করেন বা দায়িত্বে রয়েছেন বা যাত্রী নিবাস গড়ে তুলেছেন। এবং আমার বাঁ পাশে রয়েছেন তারই সুপুত্র বিশ্বজিৎ মণ্ডল। এনাদের আমন্ত্রণে আমরা সুদূর কলকাতা থেকে আজ এখানে এসেছি। আপনাদের এই যাত্রী নিবাস সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং এখানে থাকার যে ব্যবস্থা রয়েছে, কত চার্জেস রয়েছে এবং পরিবেশ কেমন, সমস্তটা গুছিয়ে তুলে ধরবো আপনাদের জন্য। এন্ট্রান্সে বা প্রবেশ করি যে পরিবেশটা একটু দেখিয়ে দিই। এখানে প্রচুর গাছপালা রয়েছে, আর ঢুকেই বাঁ দিকে একটা রয়েছে হরি মন্দির। আর সামনে দেখতে পাচ্ছেন এটা নির্মীয়মান বেশ কিছু ঘর রেডি হয়ে গেছে, কিন্তু অনেকগুলো ঘর এখনো তৈরি হচ্ছে বা কাজ চলছে। তো চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। আর এটা আপনাদের দেখিয়ে দিই, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এখানে কন্ট্রিবিউশন রয়েছে, সেটা এই পোস্টার দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদের নিয়ে যাব যাত্রী নিবাসের ঘরগুলোতে। তবে তার আগে এই বারান্দা থেকে চারিদিকের যে দৃশ্য সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। প্রথমেই আপনাদের একটি ছোট্ট ঘর দেখিয়ে শুরু করব। এই ঘরটি ডাবল বেড, অর্থাৎ 2 থেকে 3 জন থাকতে পারেন। ঘরে পাখা রয়েছে, 2টি জানলা রয়েছে, আলো রয়েছে এবং সুন্দর করে একটি বিছানা রয়েছে। এই ঘরের ভাড়া 300 টাকা। যদিও এই ঘরে অ্যাটাচ বাথ নেই, তবে একটা স্বয়ংসম্পূর্ণ পৃথক বাথরুম রয়েছে এই ঘরের আবাসিকদের ব্যবহারের জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন এই বাথরুমটিতে স্নান এবং ল্যাট্রিনের জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। এবার আপনাদের আরেকটি ঘর দেখাই, যেটি 7 থেকে 8 জন একসঙ্গে থাকতে পারবেন। ঘরে রয়েছে আলো, পাখা এবং থাকার জন্য সকল সুবিধা, আর সঙ্গে রয়েছে একটি অ্যাটাচ বাথ, সেটিও আপনাদের দেখিয়ে দিই। এটা কমোড সিস্টেম এবং এই ঘরটির ভাড়া 500 টাকা। এবার আপনাদের নিয়ে যাব ছাদে, অর্থাৎ মহাপ্রভু যাত্রী নিবাসের ছাদে। সামনে যে নতুন নির্মীয়মান বিল্ডিং দেখছেন, এটাও কিন্তু মহাপ্রভু যাত্রী নিবাসেরই একটি অংশ, যেটা এখন সদ্য তৈরি হচ্ছে। এই যাত্রী নিবাসে 3 তলা জুড়ে মোট 9টি ঘর রয়েছে। মহাপ্রভু যাত্রী নিবাসে যারা আসবেন তারা আর কী কী সুবিধা পেতে পারেন সেটা এখন জেনে নেব। হ্যাঁ, আবার খাবার জলের ব্যবস্থা আছে, 24 ঘন্টার লাইট ফ্যানের ব্যবস্থা আছে, ইমার্জেন্সি জেনারেটর আছে। যেহেতু আমাদের এখানে চেক আউট টাইম 9টা, সে জায়গায় আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হলে কোনো সমস্যা নেই। এবার তাও যদি আরো থাকতে চায় তাহলে ব্যাগপত্রগুলো, ঘরটা ছেড়ে ব্যাগপত্রগুলো আমাদের জিম্মায় দিয়ে দেবে, আমরা রেখে দেবো। তো সে যদি 2, 3, 4 বাজে কোনো সমস্যা নেই, এসে বাইরে পায়খানা বাথরুম আছে, ওটা ইউজ করে ফ্রেশ হয়ে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। যেটা অন্যান্য কোথাও হোটেলে কিন্তু দেবে না। আর ব্যবহার ভালো পাবে, এটা হচ্ছে বিষয়। ঘরোয়া পরিবেশে ব্যবহার ভালো পেলে আবার আসতে ইচ্ছা করবে, এটা হচ্ছে বিষয়।
এবার যারা বাস নিয়ে আসে অনেক বড় গ্রুপ, 60-65 জনের গ্রুপ, তাদের জন্য ব্যবস্থা আছে আমাদের। আসেন চলুন দেখাই। যারা গ্রুপে একসঙ্গে আসে 60-65 জন, তাদের জন্য ব্যবস্থা, এখানে রান্না করার ব্যবস্থা আছে। এখানে দুটো কল আছে, লাইট আছে, হ্যাঁ এখানে রান্না করতে পারে, কলের ব্যবস্থা আছে। এখানে রান্নার জন্য কল আছে, হাত ধুতে পারবে, এখানে রান্না হবে। আর এখানে এক লাইনে সারিবদ্ধভাবে সবাই বসে খেতে পারবে। রাত্রিবেলা তো লাইটের ব্যবস্থা করা আছে। বাস পার্টির জন্য 13টা ঘর আছে আমাদের, 13টা ঘর টোটাল আছে। এবার যার 10টা প্রয়োজন, তার 9টা প্রয়োজন, সেভাবে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার রান্নার জন্য জায়গা তো দেখালাম, ওখানে খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর হল রুম ও পাশে একটা দেখালাম, আর এখানেও হল রুমের মধ্যে আছে। হ্যাঁ, দুটো বাসের ক্যাপাসিটি আমাদের আছে। বাস পার্টি বা ট্যুর অপারেটর যারা একসঙ্গে অনেক অতিথি নিয়ে আসবেন, তাদের জন্য ভাড়া লাগবে 4000 টাকা। মহাপ্রভু যাত্রী নিবাস, সেখানে একটি ছোট্ট মন্দির রয়েছে, সেটি আমি আপনাদের এখন দেখাবো এবং এই ছোট্ট মন্দির সম্পর্কে বিশ্বজিতের মুখ থেকে আমরা শুনেও নেব। হরে কৃষ্ণা। আমাদের মহাপ্রভু যাত্রী নিবাসের যে পূজা ঘর, সেই পূজা ঘর, ভগবানের বিগ্রহ, এই গোপাল আছে, লাড্ডু গোপাল। আর আমরা যেহেতু শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের আশ্রিত, তো এই শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের বিগ্রহ এই পাশে, আর এই গোপালজি, আর এই নৃসিংহদেব, আর এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী বিরাজমান করছে। ভগবান শিবজি আছে, লক্ষ্মী দেবী আছে, আর বৃন্দা দেবী, আর এই আমার গুরু মহারাজ, পরম গুরুদেব, আর প্রভুপাদ, আর অন্যান্য সব গুরু পরম্পরা পাশে রয়েছে। এখন সময় ঠিক 12টা 40, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি যাত্রী নিবাসের যে রান্নাঘর, সেই রান্নাঘরে। বা ডান দিকে দেখতে পাচ্ছেন এখানকার রান্নাঘর। আর আমাদের এখানে খেতে দেওয়া হয়েছে। এখানে যে খাবার ব্যবস্থা রয়েছে, এটা কিন্তু সকলের জন্য নয়। তো সকলের জন্য খাবারের কি ব্যবস্থা রয়েছে সে সম্পর্কে আমি বিশ্বজিতের কাছ থেকে এখন জেনে নেব। 8-10 জন আসবেন, তাদের জন্য এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। হাঁড়ি কড়াই ভাড়া দেওয়া হয়, গ্যাস, ওভেন, সমস্ত কিছু ভাড়া দেওয়া হয়। তারা যদি মনে করে যে আমরা রান্না করে খাবো, সেই ব্যবস্থাও করা আছে। তার মানে এখানে বাজার করে রান্না করে খেতেও পারে, তারও ব্যবস্থা আছে। আচ্ছা। আর এই মুহূর্তে আমাদের জন্য খাবার যিনি পরিবেশন করছেন, এই বাড়িরই একজন সদস্য বা এই বাড়ির পুত্রবধূ বিতিশা মণ্ডল। আজকের পদে কি কি রয়েছে? আজকে আছে কাঁকরোল ভাজা, আলু ভাজা, অন্ন, ভেন্ডি ভাজা, আর পেঁপে দিয়ে মুগ ডাল, পনিরের রসা, মিষ্টি, ফল গুলো আছে। আপনারা বিদিশার মুখে শুনলেন আজকে কি কি পদ রয়েছে। আর এই মুহূর্তে আমরা খাওয়া শুরু করেছি বৈষ্ণব তীর্থ এই মায়াপুরে। যে খাবারটা আজকে আমরা খাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তবে নিরামিষ হলেও কিন্তু এখানকার স্বাদ বা বিদিশা যেগুলো রান্না করেছেন সেগুলো কিন্তু খুব সুন্দর রান্না করেছেন। আমরা দুজনেই খুব তৃপ্তি পাচ্ছি। ওনাদের অনেক ধন্যবাদ এই আতিথেয়তার জন্য। আর আপনারা যারা এখানে আমাদের মতো খেতে পারবেন না, তাদের জন্য কিন্তু বিকল্প রাস্তা রয়েছে, অর্থাৎ রান্না করে খেতে পারবেন, সে ব্যবস্থা কিন্তু বিশ্বজিৎ আপনাদের জন্য করে দেবেন। এছাড়া যারা একান্ত রান্না করতে পারবেন না, তারা কিন্তু খুব কাছেই হোটেল রয়েছে, বিশ্বজিৎ নম্বর দিয়ে দেবে, আর সেখানে ফোন করলেই খাবার কিন্তু যাত্রী নিবাসে সরাসরি পৌঁছে যাবে। আমরা দুপুরে প্রসাদ পেলাম, সেটাও আপনাদের দেখিয়েছিলাম। তারপরে রেস্ট নিলাম, আর এরপরে বিশ্বজিতের সঙ্গে আমরা, ওদেরই একটি মঠ রয়েছে যেটি সুব্রতবাবুর তত্ত্বাবধানে রয়েছে, সেই মঠটি আপনাদের ঘুরে দেখাবো। কারণ আপনারা যখন এখানে থাকবেন, তাহলে বিকেলে যে একটু ছোট্ট করে বেড়ানোর প্রয়োজন আছে। ফেরিঘাট থেকে মাত্র 500 মিটার দূরত্বে কিন্তু এই যাত্রী নিবাস রয়েছে। হ্যাঁ, 5 মিনিটও না, 2 থেকে 3 মিনিট লাগলো আমি যা দেখলাম। আর এই যে আমরা বেরিয়ে আসলাম, এখন এই যে টোটো স্ট্যান্ড, এখান থেকে যেতে পারবে যে কেউ। এখান থেকে মানে ঘোরার জন্য ইসকন মন্দিরে 10 টাকা করে নেবে, একদম ইসকন মন্দিরে গেটে পৌঁছে দেবে। বেশি লোক থাকলে 5 টাকা করেও নেয়। ও, আর এখানে মোটামুটি ভোরবেলায় কখন থেকে এই টোটো সার্ভিস চালু হয়? ভোরবেলা 4টে থেকে সার্ভিস চালু হয়ে যায়। যেহেতু 4:15-তে এখানে মঙ্গল আরতি হয় সব মন্দিরে, বিশেষ করে ইসকনের মঙ্গল আরতি দর্শন করার জন্য সবাই আগ্রহ, এর জন্য ভোরবেলা থেকে ওরা চলে আসে। এখানে খাওয়ার যে পার্সেল যাবে, এই যে এখানে অন্নপূর্ণা হোটেল আছে, জয়গুরু হোটেল আছে, খুব ভালো খাবার। খাওয়ার সুস্বাদু, এখান থেকে খেতে পারেন।
মা অন্নপূর্ণা হোটেল, মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট, restaurant, জয়গুরু হোটেল জয় and হোটেল। restaurant। হ্যাঁ এখানে আপনারা হুম, আমিষ নিরামিষ দুটোই পাবেন। হ্যাঁ হ্যাঁ তো এখান থেকে মানে আমিষ খেলে কিন্তু এখানে খেয়ে চলে যেতে খেয়ে হবে, চলে যেতে হবে। তাই তো নিয়ে হ্যাঁ, যাবেন না। না 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 কিন্তু নিরামিষ খেলে কিন্তু আপনার এখান থেকে নিয়ে নিয়ে পার্সেল পার্সেল করে ঘরে গিয়ে খেতে খেতে পারবেন। পারবে। রাস্তার দুধারে প্রচুর মঠ রয়েছে, তেমনই একটি মঠ আমরা দেখছি। এটি হচ্ছে শ্রী গোপীনাথ গৌরীয় মঠ, আর এই মঠের ঠিক পাশেই রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, যে মঠের ভিতরে ঢুকে আমরা মঠটি ঘুরে দেখব। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন থেকে হেরিটেজ মঠ হিসাবে ঘোষণা করা হয়েছে। বিশ্বজিতের সঙ্গে আমরা এখন সম্পূর্ণ মঠ ঘুরে দেখব। আর প্রথমেই চলে এসেছি আমরা মন্দিরে, অর্থাৎ মঠের যে মন্দির এবং মন্দিরের গর্ভগৃহে যারা রয়েছেন সে সম্পর্কে বিশ্বজিৎ আমাদের জানাবেন। মন্দির গর্ভগৃহে রয়েছেন শ্যামসুন্দর, রাধারানী এবং মহাপ্রভু। মূল মন্দিরের পাশে রয়েছে একটি শিব মন্দির, সেটাও আপনাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে মূল মন্দিরের চূড়া, নবরত্ন বিশিষ্ট এই মন্দির অপূর্ব সুন্দর, আপনারা অবশ্যই এটি দর্শন করবেন। আর শিব মন্দিরের ঠিক সামনাসামনি রয়েছে একটি তুলসী মঞ্চ। এবার বিশ্বজিৎ আমাদের হ্যাঁ। মঠের যে গোশালা আছে হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আমরা এখন গোশালার দিকে যাচ্ছি। আর মন্দিরের কিছু শাক সবজি লাগানো হয়, হুম। যে এইখানে সেখানে দেখাবো। এখানে গরুর জন্য খাবার, কিছু ভুট্টা, আচ্ছা, কিছু গ্যামা লাগানো হয় গরুদের খাবার, হ্যাঁ, গরুর খাবারের জন্য। আচ্ছা। এখানে ভেন্ডি, হ্যাঁ ভেন্ডি ভগবানের প্রসাদ রন্ধনের জন্য, সেবার উদ্দেশ্যে ভেন্ডি, শাক সবজি সবকিছু লাগানো হয়, ডাঁটা, ওল, পাট শাক। এই যে আমাদের গোশালার গরুগুলো আছে, হুম। দুধ দেয়, এরা দুধ দেয়। এই গভনা আছে, 7 মাসের গাভিন আছে। হ্যাঁ 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 আবার কি মারার চেষ্টা করছে? হুম। এই যে ধান খেত, আবারই তো হয় না বাবা, যে কর্ম করে সেই কর্ম ফলেই আসে। আরো কি কম। আর এটা কি গাছ? এই ফলগুলো কি ফল? এইটা হচ্ছে ওই আঠা হয় এই ফলগুলোতে, ফল নাকি বলে? না কি জানি না, হ্যাঁ হতে পারে, আঠা হয়, আশা আছে। আঠা আছে। এইটা বেল গাছ, পিছনে ভর্তি গাছও আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ চালতা গাছ আছে, ফুল গাছ আছে, সবেদা গাছ আছে, কদম গাছ। কদম গাছ আছে। পরিবেশটা খুব সুন্দর, শীতকালে আরো ভালো লাগে। এই মনোরম পরিবেশে রয়েছে যাত্রীনিবাস। আপনারা যদি এখানে থাকতে চান তাহলে বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করবেন ও আপনাদের এখানে থাকার ব্যবস্থা করে দেবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গঙ্গার ধারে। গঙ্গা অর্থাৎ জাহ্নবী, আর এই জাহ্নবীর নামেই কিন্তু এর পাশেই রয়েছে জাহ্নবী কুঞ্জ। আর এই জাহ্নবী কুঞ্জ একটি প্রকৃতির মধ্যে ট্রি হাউস বা বড় বড় গাছের মধ্যে বিভিন্ন বাড়ি বানানো রয়েছে, সেখানে এসে আপনারা থাকতেও পারেন। আর শুধুমাত্র যদি দেখতে আসতে চান তাতেও কোনো বাধা নেই। আপনারা যদি মহাপ্রভু যাত্রী নিবাসে থাকেন তাহলে বিকেল বেলায় অবশ্যই এই জাহ্নবী কুঞ্জে আসবেনই এবং এটা দর্শন করবেন, দেখবেন অসাধারণ একটা পরিতৃপ্তি বা অনুভূতি আপনাদের হবে। মানে যাত্রীনিবাস থেকে বেরিয়েই বাঁ দিকে স্কুলে যাওয়ার পথে কিছুটা এগিয়ে এখানে ট্রি হাউস আছে, যেটা জাহ্নবী কুঞ্জ। এই গলিতে যেতে হয়, খুব সুন্দর, গঙ্গার ধারে, সুন্দর লাগবে, ভালো লাগবে, মনটা ভালো লাগবে, সেরকম একটা জায়গা। এই যে জায়গা, এটা একটা মন্দির, জাহ্নবী কুঞ্জ গৌরীয় মঠ। আসুন। হ্যাঁ এই যে আমরা ঢুকছি, প্রবেশ করছি গেট দিয়ে। আমরা যে পথ দিয়ে প্রবেশ করছি ঠিক তার মাথার ওপরে রয়েছে একটি বেল গাছ, আর এই বেল গাছের ওপরে রয়েছে একটি আস্ত বাড়ি, অর্থাৎ ট্রি হাউস। এই ট্রি হাউসগুলো কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক। আপনারা দেখতেই পাচ্ছেন বাঁশের বেড়া দিয়ে ঘরগুলো বানানো হয়েছে। আপনাদের আরেকটি তথ্য জানাই, এই যে জাহ্নবী কুঞ্জ, তার যে জমি, সেই জমির একটি অংশ ছিল বিশ্বজিৎদের। পরবর্তীকালে এক বিদেশি ভক্ত এই জমি ক্রয় করে জাহ্নবী কুঞ্জের রূপ দিয়েছেন। প্রকৃতির অপরূপ পরিবেশে একাধিক ট্রি হাউস রয়েছে এখানে সাধারণ জনগণের থাকার জন্য। আপনারাও যদি এই ট্রি হাউসগুলোতে থাকতে চান তাহলে অবশ্যই বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
লোকচক্ষুর আড়ালে থাকা প্রায় অজানা এই জাহ্নবী কুঞ্জে এসে মানুষ সহজেই হয়ে ওঠে শিশু এবং ভুলে যায় বয়স, যেমন বয়স ভুলে গেছিলেন আমাদের মিস্টার লাহা। স্লিপার ব্রিজ লাভ উঠছেন যদি পড়ে যায় একবার হরে কৃষ্ণ গোবিন্দ লীলা খেলাতে ছোট্ট একটা ব্রিজের উপর দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি, হ্যাঁ যেটা হচ্ছে বাচ্চারা স্লিপ করে, কিন্তু আমরা এখন এর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা আমাদের করা উচিত না যদিও। এই যে জাহ্নবী কুঞ্জ, আমি এতদিন নদিয়াবাসী হয়েও এটা আমি দর্শন পাইনি, যদিও এটা অনেক পরে আবিষ্কার হয়েছে। তো আমাদের বিশ্বজিৎ মণ্ডলদেরই এটা একটা কৃপাতে এক ভক্ত এটাকে নিয়ে এত সুন্দরভাবে যে প্রাকৃতিক মনোরম সৌন্দর্য লেআউট করেছেন, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। সব রকমের গাছ আছে, কদম গাছ, বট গাছ, আম গাছ, খেজুর গাছ, আম জাম কাঁঠাল, হ্যাঁ আম জাম কাঁঠাল, মানে আউট অফ ইমাজিন, কল্পনার বাইরে যে বাঙালির এত ধারে। সুন্দর একটা এই যাত্রী নিবাসের পাশে আছে। ছোট্ট গলির মধ্যে দিয়ে আপনারা আসবেন, দর্শন করবেন। জাহ্নবীকুঞ্জ বাট্রি হাউস, এখান থেকে আপনারা সোজা চলে আসতে পারলে এই যে সামনে গঙ্গা, এখানে স্নানও করতে পারেন আপনারা। স্নান করার সুন্দর ঘাট আছে, যদিও বা এখন বর্ষা তো তাই ঘাটটা তো ডুবে গেছে, তাও স্নান করা যায়। উষালগ্নে এখানকার মানুষজন এই গঙ্গার ঘাটে স্নান করতে আসেন। তাছাড়া গাছগাছালি ভরা এই গঙ্গার ধারে প্রচুর মানুষ আসেন শুধুমাত্র ভ্রমণ করার জন্য। তেমন কিছু মানুষের আনাগোনা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একেবারে গঙ্গার ধারে, যেখানে রয়েছে দর্শনার্থীদের বসার জন্য শান বাঁধানো বেশ কয়েকটি বেঞ্চ, সেটিও আবার একদম গাছের তলায়। আর পাশেই বয়ে চলেছে বর্ষায় ভরা যৌবনবতী গঙ্গা বা জাহ্নবী। এখন আমরা পৌঁছে গেছি একেবারে গঙ্গার ঘাটে। ঘাট যদিও এখন ভরা বর্ষার জলে গেছে ডুবে, তবু সংকীর্ণ সিঁড়ি বেয়ে আপনি অনায়াসে পৌঁছতে পারেন গঙ্গার কাছে। গঙ্গা দর্শন করে বাঁশের সাঁকো পথ হয়ে এবার আমাদের ফেরার পালা। আমাদের ফেরার পালা হলেও এই ভিডিও দেখে আপনারা যারা আসতে চাইছেন তারা বিশ্বজিতের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সে সম্পর্কে এখন বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেব। মহাপ্রভু যাত্রী নিবাসে আপনারা যারা থাকতে চান কিভাবে যোগাযোগ করবেন সেটা এখন আপনাদের জানিয়ে দেব। হ্যাঁ, আমাদের যাত্রীনিবাসে থাকতে হলে আমাদের ফোন নাম্বার আছে, দুটো ফোন নাম্বার আছে। একটা ফোন নাম্বার আমার যেটা বলছি 8967188464, আবার বলছি 8967188464। আর একটা নাম্বার হচ্ছে 7384709204, 7384709204। এই নাম্বারে আপনারা ফোন করে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ফোনের মাধ্যমেই বুকিং করতে পারবেন। এই দুটোতেই হোয়াটসঅ্যাপ, ফোনপে সব কিছু আছে। আপনারা ফোন করবেন যে আমরা এই ডেটে আসবো, সেই হিসাব করে আমি আপনাকে বিল করে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো। তাহলে আপনারা এই যাত্রী নিবাসে আসুন, থাকুন এবং একটি পারিবারিক যে মহল রয়েছে সেটা উপভোগ করুন। আসুন, কোনো সমস্যা হবে না, আশা করি ব্যবহার ভালো পাবেন। আবার আসলে একবার আসতে ইচ্ছা করবে, এটাই আমাদের চেষ্টা। হরে কৃষ্ণ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে মায়াপুরেতে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতির চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতির সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।